আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলে ভালো আছো। আইটেক স্কুলের লার্ন ফাস্ট পে লেটার সিরিজের আরও একটি নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা পড়ব নবম দশম শ্রেণীর ভূগোল ও পরিবেশ, যার ষষ্ঠতে নাম হচ্ছে বাড়ি মণ্ডল। এর আগেও আমরা এই অধ্যায়ের আরও দুইটা ক্লাস শেষ করেছি। দুইটা ক্লাস টপিকগুলো খুবই গুরুত্বপূর্ণ ছিল। এটা অন্যতম একটা গুরুত্বপূর্ণ টপিক, যার নাম হচ্ছে কি সমুদ্র স্রোত। তো চলো দেরি না করে শুরু করা যাক। এখন সমুদ্র স্রোত জিনিসটা কি সেটা আমরা একটু খেয়াল করবো বা সেটা আমরা একটু বোঝার চেষ্টা করব। সমুদ্র স্রোতের প্রধান কারণ কি? বায়ু প্রবাহ। বায়ু প্রবাহ সমুদ্রের উপরিভাগের পানির সঙ্গে ঘর্ষণ তৈরি করে। কিসের তৈরি করে? উপরিভাগের পানির সঙ্গে ঘর্ষণ তৈরি করে এবং ঘর্ষণের জন্য পানিতে ঘূর্ণন তৈরি করে। সমুদ্রের পানি একটি নির্দিষ্ট গতিপথ অনুসরণ করে চলাচল করে, একে সমুদ্র স্রোত বলে। সহজ ভাষা আমরা একটু বোঝার চেষ্টা করি। যখন পানির ওপর দিয়ে বা সমুদ্রের অঞ্চল বা সামুদ্রিক অঞ্চল দিয়ে যখন বাতাস প্রবাহিত হয় বা বায়ু প্রবাহিত হয়, সেই বায়ু প্রবাহের সময় বা যেই দিকে প্রবাহিত হয় সেই দিক যাওয়ার সময় সমুদ্রের পানির যে উপরিভাগ বা পৃষ্ঠ আছে সেটার সাথে ঘর্ষণের সৃষ্টি করে বা সেটার সাথে ধাক্কা খায়, এবং ধাক্কা খাওয়ার ফলে বাতাসের গতিবেগের কারণে কি পানির একটা গতিবেগ তৈরি হয় এবং বাতাস যেদিকে প্রবাহিত হয় এই পানিটা কি ঠিক সেই দিকে প্রবাহিত হয়, এবং এটাকে মূলত কি বলা হয়? সমুদ্র স্রোত বলা হয়। তো আমরা পরবর্তী স্লাইডে যে আশা করি এটা বুঝতে পারছো। এখন আমরা দেখব সমুদ্র স্রোতের প্রকারভেদ। সমুদ্র স্রোত মূলত দুই প্রকার, একটা হচ্ছে উষ্ণ স্রোত এবং একটা কি শীতল স্রোত। উষ্ণ স্রোতটা মোটামুটি গরম বা হালকা থাকে এবং শীতল স্রোতটাকে মোটামুটি ঠান্ডা এবং ভারী থাকে। কারণ উষ্ণ স্রোত জিনিসটাকে এবং শীতল স্রোত জিনিসটাকে সেটা আমরা একটু পরে বুঝবো। তার আগে আমরা একটু সহজ ভাষায় বোঝার চেষ্টা করি। আমরা এর আগেও বলছি যে নিরক্ষীয় অঞ্চলে সূর্য সবসময় লম্বাভাবে কিরণ দেয় এবং নিরক্ষীয় অঞ্চলের পানিগুলোও কি বা সমুদ্রের পানিগুলো অনেকটা উষ্ণ থাকে এবং হালকা থাকে, এবং পানি যখন গরম বা উষ্ণ হয় সেটা কি অনেকটা উপরিভাগে চলে আসে, এবং উপরিভাগে চলে আসার কারণে সেটা পৃষ্ঠ প্রবাহ রূপে অর্থাৎ উপর দিয়ে যখন প্রবাহিত হয় সেটাকে বলা হয় কি পৃষ্ঠ প্রবাহ, এবং এই পৃষ্ঠ প্রবাহ রূপে সেটাকে কোথায় যায়? মেরু অঞ্চলের দিকে প্রবাহিত হয়। যখন পানি পৃষ্ঠ প্রবাহ রূপে প্রবাহিত হয় মেরু অঞ্চলের দিকে যায় তখন সেটাকে কি বলা হয়? উষ্ণ স্রোত বলা হয়। এখন আমরা একটু সংজ্ঞা পড়ার মাধ্যমে বুঝবো। নিরক্ষীয় অঞ্চলে তাপমাত্রা বেশি হওয়ায় জলরাশি কি হয়? অনেকটা হালকা হয়, এবং হালকা জলরাশি সমুদ্রের উপরিভাগ দিয়ে পৃষ্ঠ প্রবাহ রূপে শীতল মেরু অঞ্চলের দিকে প্রবাহিত হয়, এবং একে কি বলা হয়? উষ্ণ স্রোত বলা হয়। এই উষ্ণ স্রোত এবং শীতল স্রোত এই দুটো কি আমরা সবসময় ক নাম্বার বা জ্ঞানমূলকের জন্য মুখস্থ রাখবো। এখন তার আগে আরেকটা কথা বুঝি, যখন আমরা পানি গরম করি বা পানিকে যখন তাপ দেই, নিচের গরম পানি আস্তে আস্তে কি বলক আকারে বা ফুটন্ত আকারে উপরে চলে আসে। কেন? কারণ নিচে পানিটা গরম থাকে, গরম হয়ে হালকা হয়ে যায়, হালকা সেটা উপরে আসে এবং উপরে যে ঠান্ডা পানিটা থাকে সেটাকে আবার নিচে যায়। তো এই জন্য যখন পানিটা গরম থাকে সেটা উপরে আসে এবং ঠান্ডা পানিটা আস্তে আস্তে নিচে যায়। এখানে সেম প্রসেসটা কাজে লাগে। এখন আমরা বলবো শীতল স্রোত। মেরু অঞ্চলের শীতল ও ভারী জলরাশি। মেরু অঞ্চলে কেন শীতল থাকবে? মেরু অঞ্চলে সবসময় কি বরফ থাকে এবং সেখানে কি খুব একটা সূর্যের আলো পড়ে না। তো মেরু অঞ্চলে যে পানিগুলো থাকে সেটা খুবই ঠান্ডা থাকে। এই ঠান্ডা পানিগুলো কি অন্তঃস্রোত বা সমুদ্রের তলদেশ দিয়ে প্রবাহিত হয়। এই প্রবাহিত হতে হতে সেটা কি আস্তে আস্তে নিরক্ষীয় অঞ্চলের দিকে আসে। এটাকে মূলত কি বলা হয়? শীতল স্রোত বলা হয়। মেরু অঞ্চলের শীতল ও ভারী জলরাশি জলের নিচের অংশ দিয়ে, কোথায়? নিচের অংশ দিয়ে কি প্রবাহ রূপে? অন্তঃপ্রবাহ রূপে নিরক্ষীয় উষ্ণ মণ্ডলের দিকে প্রবাহিত হয় বা দিকে যেতে থাকে। একে মূলত কি বলা হয়? শীতল স্রোত বলা হয়। এটা পড়বো ক নাম্বারের জন্য। তো আশা করি উষ্ণ স্রোত এবং শীতল স্রোতের যে কনসেপ্টটা বা শীতল স্রোতের যে ব্যাপারটা তুমি সেটা বুঝতে পেরেছো। আমরা পরবর্তী স্লাইডে যাই। সমুদ্র স্রোতের কারণ বিশাল একটা টপিক, খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। এই টপিক থেকে প্রায় সৃজনশীল কোশ্চেন আসেই, এটা খুব ইম্পর্টেন্ট একটা টপিক। তো আমরা পড়বো এখন নিয়ত বায়ু প্রবাহ অর্থাৎ নিয়মিত বায়ু প্রবাহ। আমরা ইতিপূর্বে জেনেছি যে সমুদ্র স্রোতটা কিভাবে সৃষ্টি হয়। বায়ুতে, পানিতে বা সমুদ্রের পৃষ্ঠ প্রবাহের সময় বা পৃষ্ঠেতে যখন বাতাসের ঘর্ষণ সৃষ্টি হয় তখন সেখানে কিসের সৃষ্টি হয়? সমুদ্র স্রোতের সৃষ্টি হয়। তেমনি এখানেও নিয়মিত বা নিয়ত বায়ু প্রবাহ কি সমুদ্র স্রোতের প্রধান বা সমুদ্র স্রোত সৃষ্টির প্রধান কারণ। এসব বায়ু প্রবাহ সমুদ্র স্রোতের দিক ও গতি নিয়ন্ত্রণ করে। অয়ন বায়ু, পশ্চিমা বায়ু ও মেরু বায়ু প্রবাহ অনুযায়ী সমুদ্র স্রোতগুলো সৃষ্টি হয়। এটাই আমরা একটু আগে বললাম যে সমুদ্র স্রোত কেন সৃষ্টি হয়? বাতাসের কারণে। বাতাস যেই দিকে যায় সমুদ্র স্রোত দিকে সেই দিকেই প্রবাহিত হয়। এরপর হচ্ছে পৃথিবীর আহ্নিক গতি।
এখন আহ্নিক গতি জিনিসটা কি সেটা আশা করি আমরা সবাই জানি, দ্বিতীয়ত আমরা পড়েছি যে পৃথিবী তার নিজ কক্ষপথে একদিনে যতটুকু ঘুরতে পারবে, একবার যখন সূর্যকে প্রদক্ষিণ করে নিজ কক্ষপথে, তখন সেটাকে কি বলা হয়? আহ্নিক গতি বলা হয়। পৃথিবীর আহ্নিক গতির ফলে ফেরেলের সূত্র অনুসারে, কোন সূত্র? ফেরেলের সূত্র। পঞ্চম অধ্যায়ের ক্লাসগুলো যদি তোমরা দেখে থাকো সেখানে আমরা ভালোভাবে বুঝিয়েছি যে ফেরেলের সূত্রটা কিভাবে কাজ করে। এই ফেরেলের সূত্র অনুযায়ী কি বায়ু প্রবাহের মতো সমুদ্র জল বা সমুদ্র স্রোত উত্তর গোলার্ধের ডান দিকে এবং দক্ষিণ গোলার্ধে কি বাম দিকে বেঁকে যায়। এর ফলে কি সমুদ্র স্রোতের সৃষ্টি হয়। তাহলে সমুদ্র স্রোত সৃষ্টির অন্যতম আরেকটা কারণ কি? পৃথিবীর আহ্নিক গতি, এবং আরেকটা কারণ কি? নিয়ত বায়ু প্রবাহ। আমরা পরবর্তী স্লাইডে যাই। সমুদ্রের জলের তাপমাত্রার পার্থক্য। আমরা শীতল স্রোত এবং উষ্ণ স্রোতের যে কনসেপ্টটা সেখান থেকে একটু বোঝার চেষ্টা করি। নিরক্ষীয় অঞ্চলের সমুদ্র স্রোতটা কি, বা নিরক্ষীয় অঞ্চলের পানিগুলোকে অনেকটা উষ্ণ থাকে এবং মেরু অঞ্চলের পানিগুলোকে অনেকটা শীতল থাকে। এখন শীতল অঞ্চলের পানি যখন নিরক্ষীয় অঞ্চলে আসে তখন একটা সমুদ্র স্রোতের সৃষ্টি হয়, এবং নিরক্ষীয় অঞ্চলের উষ্ণ পানিগুলো যখন শীতল অঞ্চলের দিকে যায় তখন সেটা কি একটা সমুদ্র স্রোতের সৃষ্টি হয়। এখানে এটাই বলা হয়েছে মূলত, নিরক্ষীয় অঞ্চলে উষ্ণমণ্ডলের সমুদ্র জল বেশি উষ্ণ বলে তা জলের উপরের অংশ দিয়ে পৃষ্ঠ প্রবাহ বা বহিঃস্রোত রূপে মেরু অঞ্চলের দিকে প্রবাহিত হয়। কোন অঞ্চলের দিকে? মেরু অঞ্চলের দিকে প্রবাহিত হয়। অন্যদিকে মেরু অঞ্চলের থেকে শীতল ও ভারী জলরাশি জলের নিচের অংশ দিয়ে অন্তঃপ্রবাহ বা অন্তঃস্রোত রূপে নিরক্ষীয় উষ্ণমণ্ডলের দিকে প্রবাহিত হয়। এভাবেই উষ্ণ ও শীতল স্রোতের সৃষ্টি হয়। তো আশা করি তোমরা এতটুকু বুঝতে পেরেছো। এরপর পড়বো আমরা সমুদ্রের গভীরতার তারতম্য বা গভীরতার পার্থক্য। ধরো দুটি গর্ত, একটা গর্তে দুটি গর্তের একটা কানেকশন আছে বা পানির একটা প্রবাহ আছে। যখন একটা গর্তে পানি বেশি থাকবে সে অবশ্যই গর্তটাকে খালি করতে চাইবে বা পানির পরিমাণটাকে কমাতে চাইবে। এই জন্য বেশি গর্তে যে পানিটা আছে সেটাকে আস্তে আস্তে কম গর্তে বা কম পানির দিকে প্রবাহিত হবে। তেমনি এখানে একই অবস্থা, সমুদ্রের গভীরতার তারতম্য অনুসারে তাপমাত্রার কি পার্থক্য হয়। অগভীর সমুদ্রের জল দ্রুত উত্তপ্ত হয় কি, যখন যেখানে পানির পরিমাণটা কম থাকে বা যখন কোনো জলাশয় যদি পানির পরিমাণটা কম থাকে সেখানে কি পানিটা রোদের তাপমাত্রা অতি দ্রুত উত্তপ্ত হয় এবং উপরে উঠে যায়। তখন গভীরতর অংশের শীতল জল নিচে নেমে আসে। এই জন্য ঊর্ধ্বগামী ও নিম্নগামী সমুদ্র স্রোতের সৃষ্টি হয়। তাহলে ঊর্ধ্বগামী এবং নিম্নগামী সমুদ্র স্রোতের কিভাবে সৃষ্টি হয়? যখন কোনো অঞ্চলের বা কোনো সমুদ্রের কোনো অঞ্চলের তাপমাত্রা পার্থক্য দেখা যায় তখন কি নিম্নগামী এবং ঊর্ধ্বগামী স্রোতের সৃষ্টি হয়। সমুদ্রের পৃষ্ঠে গতি সবচেয়ে বেশি। সমুদ্রের পৃষ্ঠে কি কোথায়, অর্থাৎ সমুদ্রের উপরিভাগে গতি সবচেয়ে বেশি এবং সমুদ্রের 100 মিটার নিচে থেকে কি গতি কমতে থাকে। কত মিটার নিচে থাকে? 100 মিটার নিচে থেকে কি গতি কমতে থাকে। তো আশা করি সমুদ্রের যে গতির তারতম্যের ব্যাপারটা সেটা তোমরা বুঝতে পারছো। পরবর্তী স্লাইডে যাই আমরা। মেরু অঞ্চলে সমুদ্রের বরফের গলন। মেরু অঞ্চলে সমুদ্রে বরফ কিছু পরিমাণ গলে গেলে জলরাশি স্ফীত হয় এবং সমুদ্র জলের লবণাক্ততার পরিমাণ কি হ্রাস পায়। এর ফলে সমুদ্র স্রোতের সৃষ্টি হয়। নর্মাল একটা ব্যাপার, নর্মাল একটা কনসেপ্ট। ধরো তুমি একটা গ্লাসে হাফ গ্লাস পানি রাখছো, কিন্তু এখানে তুমি 3-4 কিউব আইস দিয়ে দিলা বা 3-4 কিউব বরফ দিলা। বরফটা যখন গলবে তখন পানির উচ্চতা কি এমনি এমনি বাড়বে, আস্তে আস্তে বাড়বে। এই বেশি পানি তেমনি সমুদ্রের ক্ষেত্রে কি একই অবস্থা। বরফ যখন গলে তখন সমুদ্রের পানির উচ্চতা আস্তে আস্তে বৃদ্ধি পায়। যখন উচ্চতা বৃদ্ধি পায় সে জায়গাটা খালি করতে চাবে, যেখানে পানির উচ্চতা কম বা যেখানে পানির পরিমাণ কম এই বেশি পানি কি সেখানে প্রবাহিত হয়। এভাবে কি সমুদ্র স্রোতের সৃষ্টি হয়। পরবর্তী হলো সমুদ্রের জল লবণাক্ততার পার্থক্য। সমুদ্রের জলে লবণের পরিমাণ কি সর্বত্র সমান নয়। অধিক লবণাক্ত জল বেশি ভারী বলে তার ঘনত্ব বেশি ঘনত্বের জল কম ঘনত্বের দিকে নিম্ন প্রবাহ রূপে প্রবাহিত হয় ও সমুদ্রের স্রোতের সৃষ্টি করে। সেম প্রসেস, যখন অর্থাৎ সমুদ্রে প্রত্যেক স্থানের লবণাক্ততার পরিমাণ কি এক নয়। যেখানে লবণের পরিমাণ বেশি সেখানে পানির ঘনত্ব বেশি, যেখানে লবণাক্ততা কম সেখানে কি ঘনত্ব কম। সেই জন্য যেখানে লবণাক্ততার পরিমাণ বেশি বা যেই পানিতে, সেই পানি সবসময় চাবে কম ঘনত্বের দিকে যাতায়াত করতে বা কম ঘনত্বের কাছে আসতে। এভাবে কি একটা সমুদ্রের স্রোতের সৃষ্টি হয়। পরবর্তী দেখবো আমরা ভূখণ্ডের অবস্থান। ভূখণ্ডের অবস্থাটা খুবই ইজি, আসলে এই টপিকগুলো খুবই ইজি, আমরা একটু বোঝার চেষ্টা করব। ধরো কোনো এক রাস্তা দিয়ে বা কোনো একটা দিক দিয়ে সমুদ্র স্রোত প্রবাহিত হচ্ছে বা নদীর স্রোত প্রবাহিত হচ্ছে। এখন মাঝখানে
যদি কোনো বাধা পায়, কোনো দ্বীপ বা কোনো বড় বস্তুর কারণে যদি বাধা পায়, সেক্ষেত্রে সমুদ্রের গতিপথগুলো বৃদ্ধি পাবে বা গতিপথ চেঞ্জ হবে বা গতি হ্রাস পাবে বা গতি বৃদ্ধি পাবে। এগুলো কি এভাবে কি এক প্রকার সমুদ্র স্রোতের সৃষ্টি হয়। সমুদ্র স্রোতের প্রবাহ পথে কোনো মহাদেশ, দ্বীপ প্রভৃতি ভূখণ্ড অবস্থান করলে সমুদ্র স্রোত তাতে বাধা পেয়ে দিক ও গতিপথ পরিবর্তন করতে বাধ্য হয়। অনেক সময় এর প্রভাবে সমুদ্র স্রোত একাধিক শাখা কি বিভক্ত হয়। তো আশা করি ভূখণ্ডের যে অবস্থান সেটা তোমরা বুঝতে পেরেছ। পরবর্তী স্লাইডে যাই আমরা। এখন আমরা পড়ব সমুদ্র স্রোতের প্রভাব। কি পড়ব? সমুদ্র স্রোতের প্রভাব। এখন সমুদ্র স্রোতের প্রভাবগুলো কি সেটা আমরা একটু দেখি। এখানে সিরিয়াল বাই সিরিয়াল বোঝানো আছে। বায়ু প্রবাহ সমুদ্রের উপরিভাগে স্রোত তৈরি করে, সেটা আমরা অবশ্যই জানলাম এতক্ষণে, এবং নিরক্ষীয় অঞ্চল থেকে মেরু অঞ্চলে যায়। নিরক্ষীয় অঞ্চলে উষ্ণ বায়ু, মেরু অঞ্চলে ঠান্ডা বায়ুর দিকে কি বা ঠান্ডা পানির দিকে যায়। মেরু অঞ্চলে ঠান্ডা এবং ভারী পানি নিম্নগামী হয় বা নিম্ন স্রোত রূপে নিরক্ষীয় অঞ্চলের দিকে আসতে থাকে, এবং সেই স্রোত সমুদ্র স্রোত অন্তঃস্রোত পার্শ্ববর্তী অল্প চাপ বিশিষ্ট এলাকায় জায়গা দখল করে। অর্থাৎ যেখানে চাপ বেশি সে অবশ্যই চাইবে তার চাপটা একটু কমাতে, এবং যেখানে চাপ কম সেই অতিরিক্ত চাপের পানিগুলো কি সেখানে চলে যাবে, এবং পরবর্তীতে উপরে পানি সরে যায়। এবং চাপ, এখানে যে চাপের কথা বলা হলো যে চাপ বেশি হওয়ার কারণে চাপগুলো কমাতে চায়। তো যেখানে চাপ কম, অর্থাৎ যেখানে উপর থেকে অর্থাৎ নিরক্ষীয় অঞ্চলে পানিগুলো সরে গেছে সেখানে চাপটা কমছে, এবং সেই চাপ কমার জায়গায় কি এই পানিগুলো আবার আসছে, উপরে পানি সরে যায়, তাই নিচে পানির উপর দিকে উঠে যায় এবং সেই স্থানকে দখল করে। অর্থাৎ জিনিসটা আমরা একটু সহজ ভাষায় বোঝার চেষ্টা করি। নিরক্ষীয় অঞ্চলের উষ্ণ স্রোত সেটা মেরু অঞ্চলের দিকে যেতে থাকে। এখন উষ্ণ স্রোতের যে উপরিভাগের যে পানিগুলো সেটা আস্তে আস্তে সরে যায়, সরে গেলে সেখানে চাপ কিছুটা কমে। তেমনি মেরু অঞ্চলের ঠান্ডা পানিগুলো এইদিকে আসতে থাকে, সেখানেও চাপ কমে। এই নিরক্ষীয় অঞ্চলে গরম পানি মেরু অঞ্চলে গিয়ে চাপ দখল করে, এবং মেরু অঞ্চলে যে ঠান্ডা পানি সেটা নিরক্ষীয় অঞ্চলে গিয়ে এসে গিয়ে এই চাপটা দখল করে। এভাবে মূলত সমুদ্র স্রোতের যে প্রসেসটা সেটা চলে, এবং এটা কি মূলত সমুদ্র স্রোতের প্রভাব। তো এতটুকু ভালো মতো মুখস্থ করলে তোমরা কি এখান থেকে অ্যান্সার করতে পারবা। এখন সমুদ্র স্রোতের মেইন প্রভাবগুলো কি সেটা আমরা একটু দেখি কিভাবে কাজ করে। উষ্ণ সমুদ্র স্রোতের প্রভাব। উষ্ণ সমুদ্র স্রোত অনেকটা উষ্ণ বা গরম থাকবে, এবং সেটা কি শীত প্রধান দেশের জন্য কি খুবই একটা কাজে দেবে। এবং কিভাবে দেয় সেটা আমরা একটু বইয়ের ভাষায় পড়লে ভালোভাবে বুঝতে পারবো। উষ্ণ সমুদ্র স্রোতের প্রভাবে কোন অঞ্চলে কি তাপমাত্রা বৃদ্ধি পায়? কি বৃদ্ধি পায়? তাপমাত্রা বৃদ্ধি পায়। তাই শীতল অঞ্চলের উপর দিয়ে উষ্ণ স্রোত প্রবাহিত হলে, কোন অঞ্চল? শীতল অঞ্চলের উপর দিয়ে যদি উষ্ণ স্রোত প্রভাবিত হয়, শীতকালেও কি বরফ জমতে পারে না। বন্দরগুলো সারা বছর ব্যবহার করা যায়। যেমন উষ্ণ উপসাগরীয় স্রোতের প্রভাবে নরওয়ে ও ব্রিটিশ দ্বীপপুঞ্জের পশ্চিম উপকূল শীতকালেও কি বরফমুক্ত থাকে। এই জন্য এইখানে কি প্রায় বন্দরগুলো চলাচল করতে পারে এবং সচল থাকে, এবং কি ব্যবসা বাণিজ্য করা যায়। কিন্তু একই অক্ষাংশ অবস্থিত কানাডার পূর্ব উপকূলে বরফাচ্ছন্ন অবস্থা দেখা যায়। এই যে এক একটা প্রভাব, এই প্রভাবগুলোকে আমরা খ নাম্বারের জন্য পড়বো। কিসের জন্য? খ নাম্বারের জন্য, অর্থাৎ 2 মার্কের যে আমাদের অ্যান্সার করতে হবে অনুধাবন, সেই জন্য আমরা এগুলো পড়বো। প্রশ্ন আসতে পারে উষ্ণ সমুদ্র স্রোতের প্রভাব ব্যাখ্যা করো, শীতল সমুদ্র স্রোতের প্রভাব ব্যাখ্যা করো। যদি এইভাবে আমাদেরকে বলে, ফার্স্টে জ্ঞানমূলক জায়গায় আমরা কি লিখবো? উষ্ণ স্রোত বা শীতল স্রোত কাকে বলে সেটা লিখবো, এবং পরবর্তী যে অনুধাবনমূলক অ্যান্সার করতে হবে সেটাকে আমরা এতটুকু লিখে দিব। এতে কি আমরা 2 নাম্বার কনফার্ম করতে পারবো। তো আমরা পরবর্তীতে যাই। শীতল সমুদ্র স্রোতের প্রভাব। এখন আমরা বললাম উষ্ণ সমুদ্র স্রোত, এখন কি বলবো? শীতল সমুদ্র স্রোত। শীতল সমুদ্র স্রোতের প্রভাবে কোন অঞ্চলে শীতলতা কি পায়? বৃদ্ধি পায়। যেমন শীতল ল্যাব্রাডর স্রোত। কোন স্রোত? ল্যাব্রাডর স্রোতের প্রভাবে কানাডার পূর্ব উপকূলে, কোথায়? কানাডার পূর্ব উপকূলে ল্যাব্রাডর দ্বীপপুঞ্জের নিকটবর্তী অঞ্চল সারা বছর কি থাকে? বরফাচ্ছন্ন থাকে। একই কারণে শীতল কামচাটকা স্রোতের প্রভাবে এশিয়ার পূর্ব উপকূলে কামচাটকা উপদ্বীপের শীতলতা কি বৃদ্ধি পায়। সহজ একটা কনসেপ্ট বলি, উষ্ণ স্রোত যে সকল এলাকা বা যে সকল অঞ্চলতে প্রবাহিত হয় সেখানে তাপমাত্রা খুব একটা হ্রাস পায় না, তাপমাত্রা কি অনেকটা বৃদ্ধি পায়, এবং সেই অঞ্চলে কি বরফ জমতে পারে না। এবং শীতল স্রোত যে সকল অঞ্চলতে প্রবাহিত হয় সেখানে অনেকটা ঠান্ডা বিরাজ করে, এবং কি বন্দরগুলো কি বরফে ঢাকা থাকে, যার ফলে কি ব্যবসা বাণিজ্য করা সম্ভব নয়। তো আশা করি শীতল স্রোত এবং উষ্ণ স্রোত সেটা তুমি বুঝতে পারছো। পরবর্তীতে হলো পরিবহন ও যোগাযোগ ব্যবস্থার উপর প্রভাব। এই যে খুবই একটা সুন্দর বা খুবই একটা ভালো ব্যাপার।
যে সকল অঞ্চলের উপর দিয়ে উষ্ণ স্রোত প্রবাহিত হয় সেখানে কি বরফে বা ঠান্ডার সময় থেকে খুব একটা বরফ জমে না, যাতে করে জাহাজ চলাচল করতে পারে এবং জাহাজ চলাচল করলে কি ব্যবসা বাণিজ্য সচল থাকে। কিন্তু যদি শীতল স্রোত প্রবাহিত হয় সেক্ষেত্রে সবসময় কি বরফ থাকে এবং সেখানে কি জাহাজ চলাচল করতে পারে না, যার ফলে কি সেটা পরিবহন বা যোগাযোগ বা ব্যবসা ক্ষেত্রে খুব একটা বিঘ্ন ঘটায়। এখানে আমরা দেখি সমুদ্র স্রোতের অনুকূলে নৌকা জাহাজ প্রভৃতি চলাচলের সুবিধা পায়, অর্থাৎ সমুদ্র স্রোত যেই দিকে সেই দিকে যদি নৌকা জাহাজ চলাচল করতে পারে সেক্ষেত্রে তারা অনেক সুবিধা পায়। শীতল সমুদ্র স্রোত অপেক্ষা উষ্ণ সমুদ্র স্রোতে জাহাজ ও নৌ চলাচলের সুবিধা বেশি। ঠান্ডার চেয়ে গরম সমুদ্র স্রোতে কি জাহাজ চলাচলের সুবিধা বেশি। উত্তর আটলান্টিক সমুদ্র স্রোতের অনুকূলে পৃথিবীর মধ্যে সর্বাধিক জাহাজ যাতায়াত করে। শীতল স্রোতের গতিপথে তীব্র শীত ও হিমশৈলের জন্য জাহাজ চলাচলে কি অসুবিধা দেখা যায়, সেটা আমরা একটু আগে আমাদের সহজভাবে বুঝতে পারছি। আমরা পরবর্তী দেখি আমরা আবহাওয়ার উপর প্রভাব। এই শীতল স্রোত কিংবা উষ্ণ স্রোত আবহাওয়ার উপর একটা প্রভাব ফেলে। সেটা কি ফেলে? উষ্ণ সমুদ্র স্রোতের উপর দিয়ে প্রবাহিত হলে কি উষ্ণ সমুদ্র স্রোতের উপর দিয়ে প্রবাহিত হলে বায়ু প্রবাহ কি প্রচুর পরিমাণে জলীয় বাষ্প সংগ্রহ করে। এই উষ্ণ বায়ুর প্রভাবে উপকূল অঞ্চলে প্রচুর বৃষ্টিপাত ঘটে এবং বা যেমন উষ্ণ উপসাগরীয় স্রোতের উপর দিয়ে প্রবাহিত বায়ু ব্রিটিশ দ্বীপপুঞ্জের পশ্চিম উপকূলে প্রচুর বৃষ্টিপাত ঘটায়। অপরদিকে শীতল সমুদ্র স্রোতের উপর দিয়ে প্রবাহিত হওয়া বায়ু শুষ্ক বলে বৃষ্টিপাত ঘটায় না। কখনো কখনো শীতল মরুভূমির কি সৃষ্টি করে। দক্ষিণ আমেরিকার আতাকামা মরুভূমি শীতল পেরু স্রোতের দ্বারা প্রবাহিত। কি শীতল পেরু স্রোতের দ্বারা কি তারা প্রভাবিত, কারণ শীতল স্রোত যেখান থেকে প্রবাহিত হয় সেখানে খুব একটা বৃষ্টিপাত নেই, হয় না বললেই চলে, এবং সেখানে কি আবহাওয়াটা অনেকটা শুষ্ক থাকে। তো শীতল স্রোত এবং শীতল সমুদ্র স্রোত কিংবা উষ্ণ সমুদ্র স্রোত কিভাবে আবহাওয়ার উপরে প্রভাব ফেলে তোমরা সেটা আশা করি বুঝতে পারছো। আমরা পরবর্তী স্লাইডে যাই। কুয়াশা ও ঝড়ঝঞ্ঝার সৃষ্টি। তার আগে একটা সহজভাবে বলার চেষ্টা করি। উত্তর পশ্চিম মৌসুমী বায়ু এবং দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু যখন বাংলাদেশের উপরে দিয়ে একসাথে প্রবাহিত হয় তখন কি তাদের মধ্যে একটা সংঘর্ষের সৃষ্টি হয়। কিসের সৃষ্টি হয়? সংঘর্ষের সৃষ্টি হয়। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু অনেকটা গরম, উত্তর পূর্ব মৌসুমী বায়ুটা অনেকটা ঠান্ডা। এই গরম ঠান্ডা যখন একত্রে মিলিত হয় তখন বাংলাদেশে কিসের সৃষ্টি করে? কালবৈশাখী ঝড়ের সৃষ্টি করে। তেমনি আরও একটা সহজ ভাষা আরোভাবে বলতে পারি, আমরা যখন চা খাই বা আমরা যখন অনেকটা ঠান্ডা আইসক্রিম খাই, আইসক্রিম খাওয়ার সাথে সাথে যদি আমরা কোনো গরম চা খাই আমাদের দাঁতে শিরশিরনি লাগে, কিংবা চা খাওয়ার সাথে সাথে যদি আমরা কোনো ঠান্ডা পানি বা আমরা যদি নর্মাল পানীয় খাই সেক্ষেত্রে কি আমাদের দাঁতে একটা রিয়াকশন করে। কেন? গরম ঠান্ডা যখন একসাথে মিশ্রিত হবে বা একসাথে এক জায়গায় হবে তখন সেখানে একটা ক্রিয়া বা বিক্রিয়া প্রতিফলিত হয়। তেমনি পৃথিবীর ক্ষেত্রেও যখন শীতল স্রোত বা শীতল বায়ু কিংবা উষ্ণ স্রোত বা উষ্ণ বায়ু যখন একটি স্থানে মিলিত হবে সেখানে কি অনেকটা ঝড় ঝঞ্ঝা বা কুয়াশার সৃষ্টি করবে। উষ্ণ ও শীতল স্রোতের মিলন অঞ্চলে, কোন অঞ্চলে? মিলন অঞ্চলে অল্প স্থানব্যাপী উষ্ণতার ব্যাপক পরিবর্তন কি দেখা যায়। এই অঞ্চলে ঘন কুয়াশা ও ঘূর্ণিবাতের সৃষ্টির ফলে কি ঘন কুয়াশা এবং ঘূর্ণিবাত কোন অঞ্চলে? শীতল বায়ু এবং উষ্ণ বায়ু বা শীতল স্রোত বা উষ্ণ স্রোত যে অঞ্চলে মিলিত হয় ফলে প্রবল ঝড় ঝঞ্ঝার সৃষ্টি হয়। জাহাজ ও বিমান চলাচলে অসুবিধা দেখা যায়, যেমন উত্তর আমেরিকার পূর্ব উপকূলে শীতল ল্যাব্রাডর স্রোত এবং উষ্ণ উপসাগরীয় স্রোতের মিলনের ফলে এবং এশিয়ার উপকূলে শীতল কামচাটকা স্রোত ও বেরিং স্রোত এবং উষ্ণ জাপান স্রোতের মিলনের ফলে এরূপ দুর্যোগপূর্ণ আবহাওয়ার সৃষ্টি হয়। সহজ কনসেপ্ট, শীতল স্রোত বা শীতল বায়ু, উষ্ণ স্রোত কিংবা উষ্ণ বায়ু যখন একত্রে মিলিত হবে সেখানে কুয়াশা বা একটা ঝড়ের সৃষ্টি হবে বা বৈরী আবহাওয়া বিরাজ করবে। সমুদ্রে অগভীর মগ্নচরের সৃষ্টি, খুবই মজাদার একটা টপিক এটা। শীতল উষ্ণ ও শীতল স্রোতের মিলন স্থলে শীতল স্রোতের সঙ্গে বাহিত বড় বড় হিমশৈল উষ্ণ স্রোতের প্রভাবে গলে যায়। এখন এটা আমরা একটু বুঝি। ধরো অনেক ক্ষেত্রে আমরা আইসক্রিম খাই বা গ্রামে অনেক ক্ষেত্রে নারিকেলের আইসক্রিম বিক্রি করে, যখন আইসক্রিমটা আস্তে আস্তে গলে যায় তখন এই নারিকেলগুলো কি খুলে পড়ে যায়, নারিকেলগুলো একসাথে জমা হয়। তেমনি সমুদ্রে যখন হিমবাহ বা বরফ শৈল চলাফেরা করে তখন এই বরফ শৈলের মাঝখানে কি অনেক কণা, পাথর কিংবা অনেক নুড়ি পাথর থাকে। যখন এই বরফ কণা বা এই বরফের হিমবাহগুলো যখন উষ্ণ স্রোতের সংস্পর্শে আসে তখন সেটি আস্তে আস্তে গলে যায়
এবং যে অঞ্চলগুলো গলতে থাকে সেখানকে বরফ কিংবা পাথর আস্তে আস্তে নিচে কি জমা হতে থাকে এবং কয়েক বছর বা কয়েক যুগ পরে সেই বরফগুলো কি সেই ইটগুলো কি একত্রে মিলিত হয় এবং সেখানকে একটা মগ্নচড়া সৃষ্টি করে। এবং আমরা সকলেই জানি যে অনেক কোনো ইট বা কোনো পাথর যদি অধিক সময় ধরে পানির নিচে থাকে সেক্ষেত্রে তার আশেপাশে কিসের সৃষ্টি হয়? শ্যাওলা সৃষ্টি হয়। তেমনি ওই সমুদ্রে যখন পাথর কিংবা বিভিন্ন নুড়ি পাথর পানির নিচে জমা হয় সেগুলোর আশেপাশে কোনো একটা শ্যাওলা জমে এবং এই শ্যাওলাগুলো কি মাছের অতি প্রিয় খাদ্য। এবং যখন এগুলো পানির নিচে জমা হয় তখন সেগুলোকে কি বলা হয়? অগভীর মগ্নচড়া বলা হয়। ফলে হিমশৈলের মধ্যে অবস্থিত বিভিন্ন নুড়ি, কাঁকর, বালি প্রভৃতি সমুদ্র তলে সঞ্চিত হয় এবং এক সময় মগ্নচড়া সৃষ্টি করে। একটু আগে আমরা এটাই বললাম, নিউ ফাউন্ডল্যান্ডের উপকূলে গ্র্যান্ড ব্যাংক ও স্যাবল ব্যাংক এবং ব্রিটিশ দ্বীপপুঞ্জের উপকূলে ডগার্স ব্যাংক এগুলো মগ্নচড়ার প্রকৃষ্ট উদাহরণ। তো আশা করি মগ্নচড়ার যে ব্যাপারটা সেটা তোমরা বুঝতে পারছো। পরবর্তী স্লাইডে যাই আমরা। মৎস্য ব্যবসার সুবিধা। এই মগ্নচড়াগুলো কি মৎস্য ব্যবসার খুব একটা সুবিধা করে। আমরা একটু আগে বললাম যে মগ্নচড়ার গায়ে অনেকটা শ্যাওলা জমা থাকে বা বিভিন্ন সামুদ্রিক ফাঙ্গাস জমা থাকে, এগুলো কি মাছের অতি প্রিয় খাদ্য এবং মাছরা সবসময় কি এগুলো খাওয়ার জন্য কি এইসব এলাকায় আনাগোনা করে বা যাতায়াত করে এবং মৎস্য ব্যবসায়ীরা সেই এলাকাগুলোকে তাদের টার্গেট করে এবং সেগুলো কি তারা জাল ফেলে, যার ফলে কি প্রচুর পরিমাণে তারা মাছ সংগ্রহ করতে পারে। অগভীর মগ্নচড়াগুলোতে প্রচুর পরিমাণে প্লাঙ্কটন এক প্রকার অতি ক্ষুদ্র উদ্ভিদ ও প্রাণী জন্মায় ও বংশবৃদ্ধি করে। এই প্লাঙ্কটন মাছের অতি প্রিয় খাদ্য। এই মগ্নচড়াগুলো পৃথিবীর শ্রেষ্ঠ মাছ আহরণ ক্ষেত্রে পরিণত হয়েছে। কি এই মগ্নচড়াগুলো কি পৃথিবীর শ্রেষ্ঠ মাছ আহরণ ক্ষেত্রে কি পরিণত হয়েছে এবং নিউ ফাউন্ডল্যান্ডের উপকূল ও জাপান উপকূলে পৃথিবীর অধিকাংশ মাছ ধরা হয়, কারণ এই এলাকায় মগ্নচড়ার সংখ্যা বেশি এবং এখানে কি মাছের যাতায়াত কি খুব একটা বেশি। পরে আমরা দেখব হিমশৈলের আঘাতে বিপদ। এটা খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার বা খুবই ট্র্যাজেডিক একটা ব্যাপার যে হিমশৈলটা কি বরফখণ্ড, যে সমুদ্রের বা বিভিন্ন আটলান্টিক মহাসাগর যেহেতু ঠান্ডা সেখানে অনেক বড় বড় কি বরফখণ্ড থাকে। এই বরফখণ্ড যখন সমুদ্রে চলাচল করে বা সমুদ্রে ভাসতে থাকে এগুলো কি জাহাজ চলাচলের রাস্তার মাঝখানে কি চলে আসে। যদি এই বরফখণ্ডগুলোর সাথে যদি জাহাজ ধাক্কা খায় সেক্ষেত্রে কি জাহাজের একটা ক্ষতি হয়। তেমনি আমরা জানি যে 1912 সালে যে টাইটানিক যে একটা ট্র্যাজেডিক একটা ঘটনা, সেই টাইটানিক জাহাজটা কি এই বিশাল এক বরফখণ্ডের সাথে ধাক্কা খায় এবং কি আমরা সবাই জানি এর পরিণতি কি হয়েছিল। তেমনি এখানে সেটাই বলা হয়েছে, শীতল সমুদ্র স্রোতের সঙ্গে যেসব হিমশৈল বা আইসবার্গ ভেসে আসে সেগুলোর কারণে জাহাজ চলাচলে কি বাধা সৃষ্টি হয়। অনেক সময় হিমশৈলের সঙ্গে ধাক্কা লেগে জাহাজ ডুবের কি ঘটনা ঘটে। যেমন যুক্তরাষ্ট্রের বিখ্যাত টাইটানিক জাহাজ কত সালে? 1912 সালে প্রথম যাত্রাতে হিমশৈলের সঙ্গে ধাক্কা লেগে সমুদ্রে ডুবে গিয়েছিল। তো আশা করি এই যে সমুদ্র স্রোতের যে প্রভাবগুলো সেটা তোমরা বুঝতে পারছো। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাস এতটুকুই ছিল। আইটিকে স্কুলের ভিডিওগুলো দেখে যদি তুমি কিছু শিখে থাকো অবশ্যই আমাদেরকে কোর্স ফি দিয়ে সাপোর্ট করবে এবং আমাদের কোর্স ফি দেওয়ার জন্য তুমি ভিজিট করতে পারো আমাদের ওয়েবসাইট কিংবা ডাউনলোড করতে পারো আইটিকে স্কুল মোবাইল অ্যাপ। আইটিকে স্কুলের সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।